চিত্রচিরে চৈত্র মাস, পর্ব সংখ্যা 11। লেখিকা মম সাহা, কণ্ঠে আমি প্রিয়া। বিধ্বস্ত এই বাহারকে দেখার পর সবার ভেতর উত্তেজনারা পাখা ঝাপটানো শুরু করেছে ক্রমাগত। আজ বছর এক হতে চলল মানুষটাকে সবাই দেখছে, অথচ এমন রূপ কখনোই দেখা হয়নি। এই জন্যই হয়তো অবাক ভাবটা বেশি। বাহারকে দেখে সবার প্রথম মুনিয়া বেগমই দৌড়ে এলেন। ব্যতিব্যস্ত কণ্ঠে বললেন, বাবা, কি হয়েছে তোমার? এত ব্যথা পেয়েছো কিভাবে? ইস, আসো, সোফায় এসে বসো। বাহার দ্বিমত পোষণ করল না, বরং বেশ বাধ্য ছেলের মতন সোফায় গিয়ে বসল। সে সোফায় বসতেই সম্বিত ফিরল সবার। অতঃপর শুরু হলো হম্বিতম্বি। চিত্রা বাহারের বরাবর সোফাতেই বসেছিল। সে উঠে গেল না, উৎকণ্ঠিতও হলো না, কেবল নিশ্চুপ হয়ে দেখল বাহারকে। এমন বাহারকে কখনো দেখেনি সে, হয়তো আজ তাই মানতে পারছে না সে দশা। ওহি ঠান্ডা শরবত এনে দিল। চিত্রার ফুপি দুধের মাঝে হলুদ দিয়ে নিয়ে এলো। মুনিয়া বেগম তোয়ালে ভিজিয়ে নিয়ে এলো। অথচ বাহার টান হয়ে সোজা বসে রইল, কোনো হেলদোল করল না, ব্যথায় মুখও কুচকালো না। কিন্তু তার ক্ষতগুলো দেখলে যে কেউ বুঝবে ব্যথার গভীরতাটা ঠিক কতটুকু। সবার এত অস্থিরতায় বাহার নিবিড় রইল। নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলো যেন সবটা, সাথে দু একবার পলক ঝাপটে দেখে নিল চিত্রাকেও। সবার ব্যস্ততার মাঝে গম্ভীর নুরুল সওদাগরের কণ্ঠ ভেসে এলো। রাজবাড়ি কণ্ঠে সে বলল, মারামারি করেছো? গুন্ডামি করার গুণটাও যে তোমার মাঝে আছে জানা ছিল না। এমন তীক্ষ্ণ কথার পরিবর্তে বাহার মলিন হাসল, ক্ষীণ স্বরে বলল, বখাটের খাতায় যার নাম জলজল করে তার বখাটে গুণ থাকবে না সেটা ভাবলেন কিভাবে? নুরুল সওদাগর হয়তো আরো কিছু বলতেন, কিন্তু তাকে চুপ করিয়ে দিল চিত্রা। খুব ভদ্রতার সাথে সে বলল, আব্বু, থামুন। ক্ষত যার এমনিতেই আছে তার ক্ষত বাড়ানোর কি প্রয়োজন? অনেক তো ক্ষত করলেন, মাঝে মাঝে প্রলেপ লাগালেও পারেন। চিত্রার নামের মেয়েটির মুখে যে এমন কথা উচ্চারিত হবে তা সবারই ভাবনার বাইরে ছিল, যার জন্য উপস্থিত সবাই হতবিহ্বল, দৃষ্টি চিত্রাতে নিবদ্ধ। আজ যেন একের পর এক চমকে তাজ্জব সওদাগর বাড়ি। হুট করে বাড়ির মানুষগুলো যেন বড্ড অপরিচিত হয়ে উঠেছে। এতটা অপরিচিত তারা হয়তো কখনোই ছিল না। উপস্থিত বিস্মিত সব চেহারার মাঝে কেবল একজনের মুখে চাপা হাসি রেখা দেখা দিল, যে মানুষ চিত্রাকে ঘাত প্রতিঘাতের বাণী শুনিয়েছিল। পরপর ছেলে ও মেয়ের এমন উত্তর দেওয়ার ভঙ্গিমায় নুরুল সওদাগরও যেন কথা বলতে ভুলে গেলেন। মেয়ের দিকে কতক্ষণ তাকিয়ে রইলেন নিরুত্তর। আশপাশ হাতড়ে যখন ভাটা পড়ল শব্দগুচ্ছের সমুদ্রে, তিনি নতজানু হয়ে প্রস্থান করলেন। সে যেন দেখলেন মিছে ক্ষমতার আস্ফালন এখন আর চলবে না, ভ্রমের কার্তুজ ভেঙে পড়ছে অনবরত। নুরুল সওদাগর চলে যেতে সকলের ভেতর থাকা টান টান উত্তেজনারাও মিইয়ে এলো। বুক ভরে শ্বাস নিল সবাই। তারা ভেবেছে এই হয়তো নুরুল সওদাগর বাজখাই গলা ফেটে পড়বে, এই হয়তো ছোট্ট চিত্রা পিষে যাবে নুরুল সওদাগরের কথার তীক্ষ্ণতায়। কিন্তু তেমন কিছুই হলো না। রুদ্ধশ্বাস সময়ের পরিসমাপ্তি হলো। সবাই আবার ধ্যান দিল বাহারের দিকে। ছেলেটাকে কেমন ক্লান্ত দেখাচ্ছে। মুনিয়া বেগমের ভীষণ মায়া হলো। ছেলেটার চুলগুলোতে হাত বুলিয়ে দিল, ধীর কণ্ঠে শুধালো, বাবা, তোমায় যে বড় ক্লান্ত লাগছে, ঠিক কি হয়েছে বাবা? বাহার সে প্রশ্নের উত্তর দিল না, বরং কেমন কণ্ঠে যেন বলল, আমায় আগে একটু ভাত দিবেন আন্টি, বড্ড খিদে পেয়েছে। কণ্ঠটা কেমন অসহায় শোনালো। কেবল পেটের ক্ষুধা না, মনে হলো এ যেন কত বছরের না পাওয়ার হাহাকার। বাহারের কণ্ঠে আজ অসহায়ত্ব, খেতে চাওয়ার হাহাকার। মুনিয়া বেগম সাথে সাথে ছুটে গেলেন রান্নাঘরে, প্লেট ভরে ভাত নিয়ে এলেন। তার জীবনে এমন নিষ্ঠুর আবদার যেন সে আর শোনেনি। একটু ভাত দিবেন, কথাটার মাঝে যেন কিছু একটা ছিল যা নাড়িয়ে দিল সকলের অন্তরের অন্তঃস্থল। ভাত আনতে কোনো বাক্য ব্যয় না করে হাত ধুয়ে খাবার খাওয়া শুরু করলো বাহার। খুব মন দিয়ে সে ভাত খেল।
এতদিনের মাঝে কখনো বাহারকে এমনভাবে খেতে দেখেনি কেউ, বরং হয়েছে উল্টোটা। কত সময় দেখা যেত বাহারের পড়ার টেবিলে উন্মুক্ত রাখা খাবারের থাল যেন এক বিন্দু খাবার নড়চড় হয়নি। কত কত সময় বাহার খাবারের প্লেট ফিরিয়ে দিত। খাবারের প্রতি তার বড্ড অনীহা, অথচ সে বাহার আজ তৃপ্তি করে খাচ্ছে। মায়া হলো লতা বেগমেরও। কাঠখোট্টা মহিলাটাও আদুরে কণ্ঠে জিজ্ঞেস করলো, বাবা সারাদিন খাওনি তাই না? বাহার খেতে খেতে খুব স্বাভাবিক স্বরে উত্তর দিল, না আন্টি, আসলে পকেটে টাকা ছিল না। মাস শেষ তো, টিউশনের টাকাও শেষ। বেকার মানুষের বেঁচে থাকাটাই তো যুদ্ধ আন্টি। সে যুদ্ধে আমাদের ভাত না খেয়ে কতগুলো দিন কাটানোর গল্প থাকে, ফুটপাতে রাত কাটানোর গল্প থাকে, প্রিয় মানুষ হারানোর গল্প থাকে, আপন মানুষদের আবদার পূরণ করতে না পারার গল্প থাকে, সাথে গল্প থাকে আমাদের বখাটে হওয়ার। দারিদ্রতা এমন একটা রোগ যা মানুষকে বেহায়া করে দেয়, আর বেকারত্ব এমন একটা অভিশাপ যা মানুষকে লজ্জাহীন করে দেয়। অথচ প্রতিনিয়ত আমাদের বাঁচতে হয় লজ্জায়, লজ্জায় হীনমন্যতায়। সিগারেটের ধোঁয়া দেখে মানুষ ঠাট্টা করে বলে বেকারের বিলাসিতা। কেবল ওই নিকোটিনই জানে কত হাহাকার উড়িয়ে দেই আমরা সেই ধোঁয়ায়। মানুষ তো শালা বেঈমান, নিকোটিন তো অন্তত সেটা না। কথা শেষ, সাথে খাবার শেষ, সবাই কেবল নীরব শ্রোতা। বাহার ছেলেটা এত কথা বলতে জানে এটা কেউই জানতো না। এক বাক্য থেকে দুই বাক্যে কোনো কথা গিয়েছে কিনা তা সন্দেহ। আর আজ সেই ছেলেই কিনা বেকারত্বের হাহাকার পাঠ করলো। অথচ এতদিন সবাই ভাবতো বাহার মানেই ভবঘুরে, ডোন্ট কেয়ার ভাবের ব্যক্তি, ব্যথা আঘাত যাকে ছুতে পারে না। খাবার শেষ হতেই ওহি প্লেট নিয়ে রান্নাঘরে রেখে এলো। বাহার হেলান দিয়ে বসলো সোফায়। মুনিয়া বেগমও বসলেন বাহারের সাথে। বাহারের দিকে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করলেন, এবার বলো তো ঠিক কি হয়েছে? তোমায় তো কখনো মারামারি করতে দেখিনি, তবে আজ? বাহার ছোট শ্বাস ফেলল, ক্ষীণ স্বরে বলল, আমাদের ভার্সিটির মাঝে অতিরিক্ত রাজনীতির চর্চা। বর্তমানে যেই ছাত্রলীগ নেতা আছেন তিনি বেশ উচ্ছৃঙ্খল। তারই উচ্ছৃঙ্খল কাজে প্রতিবাদ করাতেই নেতার চামচারা খেপে যায়, অতঃপর শুরু হয় ধস্তাধস্তি। সবাই আফসোসের দীর্ঘশ্বাস ফেলল। বর্তমানে পড়াশোনার জায়গাগুলোও হয়তো ব্যবসায়ের জায়গা, না হয় রাজনীতি হয়ে গেছে। এর বিরুদ্ধে কথা বললে তোমার ধ্বংস নিশ্চিত। তবে কি বাহার পা ফেলল সেই ধ্বংসের পথে? রাত 8:30। সওদাগর বাড়ির প্রায় সব সদস্যই দাঁড়িয়ে আছে বিমানবন্দরে। আর কিছুক্ষণ পর তাদের বাড়ির ছোট হাসির জাদুকরটা পথ ধরবে ওই স্বচ্ছ আকাশপানে। আবার সুস্থ হয়ে সে ফিরবে কিনা তাও জানা নেই কারোর। কেবল তারা বুকে একরাশ আশা পুষে সৃষ্টিকর্তার নিকট করুণ প্রার্থনা তুলে দিয়েছে, বাচ্চাটা ফিরে আসুক, বাচ্চাটা বাঁচুক, হাসুক। আরেক দফা কান্নার রোল পড়ল বিমানবন্দরে। অ্যাম্বুলেন্স থেকে ছোট চেরির দেহটা যখন নামানো হয়, হাউমাউ করে কেঁদে ওঠে সবাই। মেয়েটা কেমন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে দুনয়ন ভরে দেখল সে বাড়ির সদস্যদের। কত কিছু যেন বলার ছিল বাচ্চাটার, অথচ ভাগ্যের নির্মমতায় বলা হলো না কত কিছু। কেবল দেখে গেল সবাইকে। বাচ্চাটার সুস্থ চোখটা দিয়ে পানি গড়িয়ে পড়ল। বাচ্চাটাও যেন বুঝলো তার অনিশ্চিত ভবিতব্যের কথা। বাচ্চার কান্না দেখে শক্ত সামর্থ্য মানুষগুলো শক্ত রইল না, কেমন পাংশুটে হয়ে এলো সকলের মুখশ্রী। সবচেয়ে বেশি চিৎকার শোনা গেল চিত্রার। চেরিকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করার কাজটা যেন অগোছালো চিত্রার ওপরেই ছিল। আর ছোট চেরিরও জান যেন এই চিত্রাতেই আবদ্ধ। চিত্রা আপা ছাড়া যেন তার গতি নেই, অথচ এই আপাকে ছেড়েই যেতে হবে দূর দেশে। চেরির ছোট শরীরটাকে জড়িয়ে ধরল চিত্রা। চেরি তখনও স্ট্রেচারে শোয়ানো। চিত্রা হাউমাউ করে কাঁদল। চেরিকে জড়িয়ে ধরে অনবরত বলে গেল, চেরি শোনা, তাড়াতাড়ি ফিরবে কেমন? আপা তোমার জন্য পথ চেয়ে থাকবে, ফিরবে না পাখি? আপা তোমায় অনেক চকলেট দিবে, ভাত খাইয়ে দিবে, তাড়াতাড়ি চলে এসো কেমন? আপার কান্না হয়তো সহ্য হলো না বাচ্চাটার। সে কেবল ডানে বামে ধীর গতিতে মাথা নাড়ালো, হয়তো কান্না না করার ইশারা করলো। একে একে পরিবারের প্রত্যেকটা সদস্যের সাথে ভাব বিনিময় করলো সে। হয়তো এই শেষ যাওয়া, আবার এমনও হতে পারে হয়তো ফিরে আসবে সে।
এক অনিশ্চিত উৎকণ্ঠা নিয়ে সবাই বিদায় জানালো চেরিকে। প্লেন যতক্ষণ না আকাশপথে উড়ান দিল ততক্ষণ সবাই বিমুখ হয়ে চেয়ে রইল। কত মজা আনন্দ, আর হবে না। সওদাগর বাড়ির কোনায় কোনায় যেন শূন্যতার আভাস। চেরিদের প্লেন গন্তব্য ধরল মুনিয়া, চিত্রা, ওহি, নুরুল, আফজাল সওদাগর, তুহিন। যেতে যেতে চিত্রা আবার পিছু ফিরে তাকালো। পিছু টান যেন বড় টান। রাত তখন 11টা। ঢাকা শহরের তুমুল জ্যাম পেরিয়ে অবশেষে নিজ বাড়ির গেটের সামনে এসে দাঁড়ালো চিত্রাদের গাড়ি। ক্লান্ত দেহ, দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে যখন তারা বেরিয়ে এলো, বাড়ির দারোয়ান চাচা হুড়মুড় করে ছুটে এলো, যেন এতক্ষণ সে তাদের অপেক্ষাতেই ছিল। নুরুল সওদাগর গাড়ির দরজা লাগিয়ে শান্ত কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছে, আপনাকে এমন লাগছে যে? বৃদ্ধ দারোয়ান ফ্যাল করে কেঁদে দিল। বাচ্চাদের মতন অভিযোগ করে বলল, স্যার, বাহার বাবাকে পুলিশ নিয়ে গেছে একটু আগে।